বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমার বিচিত্র অনুসন্ধানের খিদেটা আমাকে বহরমপুর জেলে নিয়ে যায়। ওদেরকে নিয়ে এসে রবীন্দ্রনাথ পরিচয় করিয়েছি, যাদের কোনো পড়াশোনাই ছিল না, খুনের আসামি সবাই। সেই প্রেমকে স্বীকৃতি দিয়ে তাদের জেলের মধ্যেই বিবাহ দিয়েছে, সেখানে সন্তান হয়েছে। এখানে লিডারশিপটা আসা উচিত শিল্পের কাছ থেকে। এটা তো ছিল না বাংলার সংস্কৃতিতে, বরং বাঙালি সাহিত্য এবং সংস্কৃতি এত স্ট্রং ছিল, বাংলাকেই সবাই কপি করতো। সেখানেও তো পচন লেগে গেছে। মায়া, মমতা, ভালোবাসা ওজন দরে কেনা যায়? মন যদি মরে যায়, সেটা অ্যাকচুয়ালি এক ধরনের তো ডেথ। সত্যকে অস্বীকার করে বেঁচে থাকা যায়নি, যায় না, যাবে না। নাটকের মঞ্চ হোক বা সিনেমার পর্দা, তার অভিনয়ের গুণমুগ্ধ ভক্ত আপনারা সকলে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপবাবু, প্রদীপ ভট্টাচার্য। আর প্রথমত স্বাগত তোমাকে। নাট্য জীবন বা অভিনয় জীবন যাই বলি, তার 56টা বছর পেরিয়ে আসা, প্রায় 56টা বছর, সেটা থেকে একটু শুরু করব তোমার জার্নিটা দিয়ে। আর শুরু করেছিলাম সেই 1968-এ। আমাদের একটা থিয়েটারের অর্গানাইজেশন গড়ে উঠেছিল। তার পরবর্তীকালে প্রান্তিক বলে একটি থিয়েটারের অর্গানাইজেশনে যোগদান, এবং আমার সেখানে প্রথম এই প্রান্তিকে রক্তকরবী দিয়ে হাতে শুরু। সেটা খুব ইন্টারেস্টিং। আমার 72 সালে সায়েন্স গ্র্যাজুয়েট। আমি ওর পরবর্তীকালে রক্তকরবী, আরও অন্যান্য নাটক, হারানের নাচ জামাই, চাকভাঙা মধু ইত্যাদি করার পর, যেটা আমাদের খুব বিখ্যাত করে দিল, খুব পলিটিক্যাল থিয়েটারের চল তখন বঙ্গদেশে। বামপন্থী নাটকের প্রতি একটা ঝোঁক প্রত্যেকের, আপামর নাট্য দলগুলোই। এবং সেখানে যে সামাজিক একটা ঘটনা ঘটে যায়, এমার্জেন্সি, যেখানে সকলের বাক বন্ধ হয়, মিসা নামক আইনে সবাইকে জেলে ঢোকানো হয়, তার বিরুদ্ধে সেই সময় আমরা একটা নাটক অংশগ্রহণ করেছিলাম। সেই নাটকের নাম হচ্ছে নানা হে। মালদার গম্ভীরা গান, যে গান লোকগান, কিন্তু তারা ভয়ঙ্কর, মানে এই মুহূর্তের পলিটিক্যাল সংবাদ নিয়ে তারা তাদের পালা তৈরি করত, এবং সেইটা ইন্সপায়ার্ড হয়ে আমরা সেই সময়ে এমার্জেন্সির বিরুদ্ধে নাটকটা অকুত ভয়ে হয়ে, মানে হীন হয়ে আমরা সেটা পারফরমেন্স করেছিলাম। অনেক জায়গায় তারাও খেয়েছি, নানা রকম অত্যাচার সেই সময় সামাজিকভাবে নেমে এসেছিল। তার বিরুদ্ধে এই নাটকটা আমাদের একটা খ্যাতি দেয় ভয়ানক। এর পরবর্তীকালে এই নাটকের সূত্র ধরেই আমাকে রবীন্দ্রভারতীতে ভর্তি হতে অনুপ্রাণিত করেন তরুণ রায়। তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তারপরে থিয়েটারের বিজ্ঞান শিক্ষা, MA তে ভর্তি হওয়া, সেখানে কাটানো, এই কলকাতায় নিবিড়ভাবে 3 বছর, তারপরে ন্যাশনাল স্কলারশিপ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং বহির্বঙ্গ, মানে দিল্লি, NSD, সঙ্গীত নাটক একাডেমি, এইসব নানা প্রকরণের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, নিজেকে মেলে ধরার যে থিয়েটার নিয়ে এত জায়গা রয়েছে, এবং থিয়েটারটা যে কত বড়, কত রকমের, ফলে বহরমপুরে এই প্রথম আমরা ওয়ার্কশপ শুরু করি
ইন্ট্রোডিউস করি সেই সময়, ওই 70-এর দশকে। অ্যাট দ্য সেম টাইম এনএসডি রেপার্টরি কোম্পানি তখন আজকে যারা বম্বে দাপাচ্ছে তারা সকলে বহরমপুরে এসে অভিনয় করে যাচ্ছে আমাদের আমন্ত্রণ, এবং আমি সেই হোতা ছিলাম, যোগসূত্র। ফলে ভালো থিয়েটার কেমন করে গড়ে ওঠে, ভালো অভিনয় কী করে তৈরি করতে হয়, তার যে থিওরিটিক্যাল যেমন ভাবে পড়াশোনা করেছি, প্র্যাকটিক্যাল জায়গাগুলোও সেই অন্বেষণের জায়গা তৈরি হয়। এবং তখন আমার সিদ্ধান্ত নিই যে মুর্শিদাবাদ এমন একটা জেলা, যে জেলা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। একটা কথা এর মধ্যে বলি, মুর্শিদাবাদ থেকেই নবাব সিরাজদৌল্লার হেরে যাওয়া থেকেই ইংরেজদের শাসন শুরু হয়। আবার মুর্শিদাবাদে 1857-তে সিপাহী বিদ্রোহও কিন্তু মুর্শিদাবাদের মাটি থেকে তৈরি, এবং রাজধানী থাকার ফলে এর যেমন ঐতিহাসিক একটা বড় প্রেক্ষাপট রয়েছে, সেই সঙ্গে গান বাজনা, লোকনাট্য, এত এত ভাণ্ডার, যেটা থিয়েটারে ভয়ানক কাজে লাগানো যায় বলে, এবং আমি মুর্শিদাবাদের ভূমিপুত্র বলে আমার মনে হয়েছে যে এর শেকড়টা নিরীক্ষণ করার এবং গবেষণার ক্ষেত্রগুলো এখান থেকেই উঠে আসার প্রয়োজন। ফলে আমার সব ব্যাপারটাই ওই মুর্শিদাবাদ কেন্দ্রিক, বহরমপুর কেন্দ্রিক। ফলে কলকাতার থিয়েটার এসে কলকাতার থিয়েটারে নিজেকে এককভাবে মেলার থেকে আমার মনে হচ্ছে যে কমিউনিটি থিয়েটার এর সার্চ করা এবং তার গঠন এবং তাকে ইমপ্লিমেন্ট করা সোসাইটিতে, এটা অনেক বেশি দরকার। এবং থিয়েটারের যেমন ইন্ডিভিজুয়াল লেভেলকে একটা পরিমার্জন করে, তেমনি সোসাইটিকেও করে। ফলে এই ভাবনা থেকেই মুর্শিদাবাদের থেকে যাওয়া, সেইখানতেই আমার দেখা গেছে এই থিয়েটারের কারণেই সিনেমার ক্ষেত্রগুলো আমার আওতায় এসে যায়। মৃণাল সেনের মতো লোক এত ইয়ে করে বহরমপুরে আমার দলে আসেন, তার শেষের আগের ছবিটা অন্তরীণ। কিন্তু তখনও আমার সিনেমার প্রতি এত টান আর কাউকে কোনো দিন রিকোয়েস্ট করিনি যে আমাকে পাঠ দাও, আমি সিনেমার প্রতি আমার খুব একটা টানতো না বা টানেও নি। কিন্তু প্রকারান্তরে মৃণালদার অ্যাসিস্ট্যান্ট ছিলেন সুপান্থ ভট্টাচার্য, সে আমাকে প্রথম টেনে নিয়ে যায় এই ক্যামেরার সামনে। সেটাও ছিল একটা তখন টেলিভিশন সবে শুরু হয়েছে, ওই 13 পার্টে তখন এপিসোডগুলো শেষ হতো, মানে ওই 13টা পর্ব, এই 13টা পর্বের মধ্যেই তোমার সিরিয়াল খতম। তো সেই রকম একটা সিরিয়ালে পাঠ করি, অনুপ কুমার সঙ্গে সুযোগ হয়েছিল পাঠ করার। ফলে সেটা একটা খ্যাতি পায়, একটু সকলের নজরে আসে টেলিভিশন জনিত কারণে। তারপরে কিছু টেলিভিশনে কাজ করি এবং একটা টেলিফিল্ম করি, যেটা ফিল্মের মতোই, জঙ্গল বলে হিন্দিতে একটা ছবি হয় ওই সাঁওতাল খেড়িয়া এদের ওপর। তো সেইটাতে পাঠ করাতে সেখানেও একটু নামটাম হয়, ফলে এই খ্যাতিটা গড়ায়। এবং সেখানে যিশু দাশগুপ্ত আমাদেরই খুব কাছের মানুষ ছিলেন, বন্ধু, হঠাৎ একদিন ডেকে পাঠান বিভিন্ন তার যে
বিখ্যাত সিরিয়াল তিথির অতিথি, সেখানে সুযোগ আসে, অন্যান্য সিরিয়ালেও সেগুলো সুযোগ আসে। ফলে একটা কলকাতা, বহরমপুরের থিয়েটার, আমার সবটা মিলিয়ে কাজের গতি এত বেড়ে যায়। আর আমি কলকাতায় কোনো স্থায়ীভাবে থাকবো এটা আমি কোনোদিন ভাবিনি। ফলে আমি ওই ডেলি প্যাসেঞ্জার, কালচারাল ডেলি প্যাসেঞ্জার হয়ে গেলাম। বলে এখনও আজকে যখন ইন্টারভিউ দিচ্ছি, তখন আমি আজকেই আবার বহরমপুর থেকে এসছি। এই তপন থিয়েটারে আমাদের একটি নাটক আছে জগা খিচুড়ি বলে। এই নাটকটি খুবই আলোড়ন ফেলেছে এক জায়গা থেকে। সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে ওই সংগ্রামী যৌথ মঞ্চে যারা ওই চাকরি দাবি, ডিএ ইত্যাদির দাবিতে আমরা ওই নাটকটা করেছি। ফলে এই নাটকটা খুব বিতর্কিত একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এবং সেটার আজকে শো আছে। যাই হোক, আমি মনে করি যে যাই করি না কেন তার ফলে আমার একটা সামাজিক মানুষ হিসেবে আমার একটা দায়ও আছে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন করবো তোমাকে। তুমি যেটা বলছিলে যে 70 দশকে শুরু করা, এই যে বহরমপুরে নাটকটা শুরু করা, তোমার নিজের দল গঠন করা, সেই সময় কি এতটা মানে প্রচলন ছিল না, যেহেতু এতটা যোগাযোগ ছিল, সে জার্নিটা তো বেশ কঠিন ছিল যে সবটা বহরমপুরে করা, তারপর কলকাতায় এসে যোগাযোগ করা। এটা একটু শুনবো তোমার থেকে যে জার্নিটা কতটা কঠিন। ওই যে বললাম কঠিন, সব কাজই কঠিন, সেটাকে নিজের মতো করে নিলে আর কঠিন লাগে না। কলকাতা যাতায়াত, কলকাতার সঙ্গে থিয়েটারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ, এই সবটা মিলিয়ে হয়ে ওঠা, এইটি চলেছে কন্টিনিউয়াস। এবং এখানকার দলকে নিয়ে গিয়ে বড় ফেস্টিভ্যাল করা, ফলে যোগাযোগের জায়গাটা বাড়া, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে থিয়েটারের দল বহরমপুর নিয়ে গিয়ে নাটক করানো, এটা আমাদের একটা কাজ বলে মনে হয়েছে। ফলে ছাত্রদের বিশেষ করে থিয়েটার ট্রেনিং তৈরি করা, হ্যাঁ, এনএসডি এসে 56 দিনের ক্যাম্প করেছে বহরমপুরে। তার ফলে অনেক ছাত্রছাত্রী বেরিয়েছে যারা এই কালচারাল ফিল্ডে প্রফেশনাল ওয়েতে কাজ করছে। এটাও আমাদের একটা দায় বলে মনে করি যে এখান থেকে সে নাম করছে, কাজ করছে, উপার্জন করছে, এই শিল্পটাই করছে। এইটে আমার মনে হয় এইটে করতে পেরেছি বলে বোধহয় বহরমপুর থেকেও কলকাতার সিনেমা বা অন্য ইয়েতে আমার ডাক পড়ে। বেশ কিছু সিনেমা করে ফেলেছি, প্রায় ধরো 80টা তো বটেই, 80-85টা ছবি হয়ে গেছে, দেশি এবং বিদেশি ছবি নিয়ে। বিদেশি ছবিতেও অভিনয় করেছি। এইগুলো গা সওয়া হয়ে গেছে এক নম্বর। এই করতে করতে একটা সময় আসে না, একটা সামাজিক উন্নয়নের একটা ধাপ আসে, তারপরে তার একটা পড়তির দিকও আসে। সেই সময়টাতে আমি ওই আমার বিচিত্র অনুসন্ধানের খিদেটা আমাকে বহরমপুর জেলে নিয়ে যায় 2006-এ, এবং সেখানে আমি প্রায় এই 15-16 বছর এক নাগাড়ে কাজ করেছি। ওদের সব থেকে বড় কথা, ওদেরকে নিয়ে এসে রবীন্দ্রনাথ পরিচয় করিয়েছি, যাদের কোনো পড়াশোনাই ছিল না, খুনের আসামি সবাই। আরেকটা সামাজিক দায় যেটা পালন করেছি সেটা হচ্ছে প্রায় আমার এই 14-15 বছরে 80 জন ছাত্রছাত্রীর মধ্যে 40 জনকে সামাজিকভাবে মুক্ত করা গেছে। তারা সংসার পেতেছে, সংসারের মধ্যে
আছে, তারা জনা 40কে মুক্ত করতে পেরেছে এই নাটকের মধ্যে দিয়ে। এবং সবথেকে বড় কথা হচ্ছে তারা আর ওই নেগেটিভ চিন্তা ভাবনা এখন করে না। এখন তারা কাজকাম করে স্বাভাবিক মানুষ হিসেবে তারা প্রতিষ্ঠিত সমাজে। এবং এইখানে থিয়েটারের বড় ভূমিকা, যে এটা একটা থেরাপি বা চিকিৎসার মতো একটা কাজে দিয়েছে। এইটে হচ্ছে সেই সামাজিক দায়। ফলে এইটে করতে পেরে যেমন কিছু মানুষের খুব কাছাকাছি চলে এসেছিলাম। সৌমিত্রদার সঙ্গে আমার প্রায় গোটা 14 মতো ছবি করেছি, এবং যখনই দাদাকে পেয়েছি তখনই কিছু শিখেছি। কারণ সৌমিত্র চ্যাটার্জি আমার কাছে একটা ইনস্টিটিউশন, খালি ওই হাঁ করে দেখবার বিষয় নয়। যখনই পেরেছি প্রশ্ন করেছি ছাত্রের মতো, মানে সেখানে শেখা, কথাতে, ব্যবহারে, সব দিক থেকে। তার ফলে উনি অনেক, মানে কি বলবো, গ্লোরিয়াস ভারতবর্ষের একটা সম্পদ শিল্পী হিসেবে আমার কখনো মনে হয়নি। আমার মনে হচ্ছে আমারই আত্মার আত্মীয়। ফলে তার কাছ থেকে প্রচুর কিছু পেয়েছি। আর তুমি বলছিলে সাথীদি, যেটা বেলা শেষে বেলা শুরুতে আমরা যাপন করেছি, সাথীদি হচ্ছে আমার আরেকজন মাস্টারমশাই। তিনি হচ্ছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। তার কাছে অনেক অনেক নানা রকমভাবে দূরত্ব রেখেই শিখেছি, এবং তিনি সাহায্য করেছেন ওয়ার্কশপ করে নান্দিকার থেকে বহরমপুরে। আর সেখানে সাথীদি কে দেখা, সাথীদি সঙ্গে পূর্ব পরিচিত, এবং ছবিতে যখন কাজ করেছি তখন একদম একটা মাদারলি তার সঙ্গে সম্পর্ক হয়েছিল। এবং দুজনেই চলে গেছেন, কি বলবো, বিরাট আঘাতের জায়গায় একটা। না কষ্ট হয়, কিন্তু এটাও তো স্বাভাবিক, সবাইকে তো যেতে হয়, কিন্তু স্মৃতিগুলো ভাসে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমাকে ওই ওই ওনাদের ওই যে জার্নি, সেইটাও আমি ওই জার্নির পার্ট। এই জায়গা থেকে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে অনেক কিছু ওইখান থেকেও শেখা। তার ফলে আজকে যে সামাজিক পরিস্থিতি, আমি এটা খুব অকুত ভাবে বলতে পারি যে মানে কোনো দ্বিধা না রেখে বলতে পারি যে সামাজিক যে অবক্ষয়ের একটা চূড়ান্ত জায়গায় দাঁড়িয়ে আছে। এখানে লিডারশিপটা আসা উচিত শিল্পের কাছ থেকে। কারণ শিল্প সেই মঙ্গলের কথা বলে, সুন্দরের কথা বলে, এবং সবথেকে বড় কথা সত্যি কথা বলে, সমালোচকের ভূমিকা নেয়। সেইটা পাচ্ছি না কোথাও, দেখে কষ্ট হয়। আর নিজে যেটুকু পারি, যেমন জগা খিচুড়ি বলে যে নাটকটা করি, ওই যে বললাম, সেটা একটা সামাজিক দায় পালন করেছি, সেটা নিয়েই খুব হইচই হচ্ছে। কিন্তু এটা হইচই হওয়ার কথা নয়, এটা স্বাভাবিক। এটা বঙ্গদেশের এই যে স্টলওয়ার্ডরা যে কাজ করেছেন, তার কাছে এই কাজগুলো ক্ষুদ্র, কিন্তু এখন মনে হচ্ছে এই কাজগুলোই অনেক বড় হয়ে উঠছে। এটার পেছনে কারণ হচ্ছে অনেকে আমরা সত্য ভাষণটা বা সত্য কথনটা দিতে পারছি না বা বলতে পারছি না। এই না বলার সংখ্যাটা এত অধিক যে আমাদের এই ক্ষুদ্র জায়গাটাই তখন বড় হয়ে উঠছে, সমালোচিত হচ্ছি অন্য দিক থেকে,
যে কেন বলছি আমরা। হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন আছে যে এই যে এটা তুমি বলছো যে সমাজের একটা দিক তুলে ধরা বা যাদেরকে তুমি সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনেছো নাটক দিয়ে, থিয়েটার থেরাপি দিয়ে, সেখানে তো তোমার নানান অভিজ্ঞতা। তো এই যে সমাজের দিকটা তুলে ধরা, সেখানে নানান বাধাও এসছে। তো এরকম কি কি অভিজ্ঞতা যে তোমাকে সম্মুখীন হতে হয়েছে, যে কি কি বাধা তোমাকে পেরোতে হয়েছে এই দিকটা থেকে? অনেক অনেক রকম বাধা, যেমন জেলের মধ্যে কাজ করাটা তো একটা বিপজ্জনক কাজ, প্লাস ধরো এরা খুনের আসামি, সরকারি সম্পত্তি, তাদেরকে বাইরে বার করে এনে দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, শান্তিনিকেতন, কলকাতা থিয়েটার করে আবার জেলে ফেরত গিয়ে গচ্ছিত ধনের মতো দিয়ে আসা। এর মাঝখানেও অনেকগুলো, তার মধ্যে প্রেম হয়েছে দুজনের সঙ্গে, সেই প্রেমকে স্বীকৃতি দিয়ে তাদের জেলের মধ্যেই বিবাহ দিয়েছে, সেখানে সন্তান হয়েছে। আমি লাস্ট 19-এ 2019-এ আমাকে এই গভর্নমেন্ট একটা স্বীকৃতি দেয়, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তার যে 40,000 টাকা পুরস্কার মূল্য হিসেবে আমাকে দেয়, সেই টাকা কিন্তু আমি আমার ওই যে দুটো জেলে নাতি তৈরি হয়েছে তাদের মধ্যে আমি এলআইসি করে ওটা 18 বছর পর ওরা ফেরত পাবে, ওদের এডুকেশনের জন্যে ওই টাকাটা যাতে এই দিকে না যায়, তারা যাতে আরেকটু ভালো করে সামাজিক মানুষ হয়ে উঠতে পারে। খালি থিয়েটার করলেই বা সিনেমা করলেই তার মান উন্নয়ন হয়, সে কেউ কেটা হয়, এটা বিশ্বাস করি না। অন্য সামাজিক মানুষরা সমাজের অন্যান্য কাজগুলো, এই থিয়েটার সিনেমা একটা পজিটিভ কাজ করে, কিন্তু সেখানেও তো পচন লেগে গেছে। সেখানে কি বলবো, হয় খেদ হয়, অনেক এই রকম মানুষ হারিয়ে যাচ্ছেন, যার মধ্যে ওই যে বললাম যাকে মানি সৌমিত্রদা চলে যাচ্ছেন, আরও অনেকে, আমার আরেকজন ঈশ্বর স্বরূপ মাস্টারমশাই উৎপল দত্ত, যার কাছে 1.5 বছর কাজ করেছি, কত কি সেখানে কত রকমভাবে শেখা হয়েছে, এইসব আর কি। এখনকার বর্তমানে সিনেমার কথায় যদি একটু আসি, তুমি তো বহু সিনেমা করেছো, আর যাদের সাথে কাজ করেছো, যেটা তুমি বললে সৌমিত্রবাবু এবং সাথী লেখাদেব, তো এখনকার সিনেমা নিয়ে তোমার কি মতামত, মানে সিনেমা কতটা বদলেছে? দেখো, আমি সত্যি কথা বলি, এত কাজের চাপ থাকে, আমি খুব একটা যে ইদানিংকালের খুব ওই অমুক তমুক ছবি, আমার মানে খালি মনে হয় মেকিং, কপি করা সাউথের, বম্বের কোনো সিনেমার, এইটা তো ছিল না বাংলার সংস্কৃতিতে। বরং বাঙালি সাহিত্য এবং সংস্কৃতি এত স্ট্রং ছিল, বাংলাকেই সবাই কপি করতো। এইখানে ঠিক উল্টো হয়ে গেছে, যে অন্যান্য জায়গা থেকেই এসে এটা হয়। সাহিত্য নির্ভর সিনেমা বা সাহিত্য নির্ভর টেলিভিশন সিরিয়াল বা অন্য আর হচ্ছে না বলেই টেলিভিশন করি না। সেখানে ওই একটা বাবা জ্যাঠা সেজে কোনো লাভ নেই। একটা যদি নিজেদেরও তো ভেতরে একটা স্যাটিসফ্যাকশন থাকে, সেটা যদি অর্থ আসছে ঠিকই, অর্থ গড়ে দেয় অনেক কিছুই, কিন্তু অন্য ইয়েটাও তো চাহিদাটা থাকে, শিল্পীর চাহিদা, সেইটা পূরণ না হলে মন মানে না, ফলে একটা অবক্ষয় তো আছে। সিনেমার অফার এখন যদি তোমার কাছে আসে, আমরা বেলা শুরু বেলা শেষ দেখেছি, লক্ষ্মী ছেলে দেখেছি সম্প্রতিকালে, তো সেক্ষেত্রে তুমি আহ, পছন্দ করার আগে কি কি মাথায় রাখো, চরিত্রটার ক্ষেত্রে কি ভাবো যে এমন কোনো চরিত্র যদি তোমার ক্ষেত্রে আসে? দেখো, আমি এমন বড় শিল্পী নই
যে আমি রিজেকশানে, আমি সবসময় চেষ্টা করি অ্যাকসেপ্ট করা, এবং ডিরেক্টর সে কিভাবে আমাকে ব্যবহার করবে আমি সেইটার উপরে নির্ভর করি। আর কোনো চরিত্রই ছোট হোক বড় হোক এটা আমার কাছে খুব ম্যাটার করে না। ম্যাটার করে যদি তারা সৎভাবে সুন্দরভাবে সিনেমাটা তৈরি করেন। বেশিরভাগই দেখা যায় ওই টাকা পয়সার ক্যাঁজাল, অমুক তমুক ইত্যাদি, সিনেমাটা তখন মারবে যায়। তার মধ্যেও আম, কৌশিক গাঙ্গুলি ছবি করে বড় আরাম পাই, আমাদের নন্দিতাদি, শিবু, এদের একটা আত্মীয়তার স্বাদ পাই, ঘরটা মনে হয় নিজের ঘর। ফলে এরম হয় আর কি। সেইখানে আহ, আসে, কাজ ফেরাই না, যতটা পারি নিজের ইয়ে অনুযায়ী। বয়স হচ্ছে তো, ফলে মুভমেন্টের একটা রেস্ট্রিকশন আসছে, চেষ্টা করি অ্যাভেল করার। অভিনেতা আর চরিত্রাভিনেতা, এই দুটোর মধ্যে তুমি বিশেষ কি তফাৎ খুঁজে পাও? সবটাই তো গড়তে হয় রে বাবা, চরিত্র না পেলে আহ, কি দিয়ে গড়ব? চরিত্রটাকেই তো গড়তে হয়, সেটাকেই তো অভিনয়ের মাধ্যমে আমাকে তৈরি করতে হয়। ফলে আমি মনে করি প্রত্যেক প্রত্যেকেই সেই চরিত্রটাকেই গঠন করে, এর ব্যতিরেকে অন্য কিছু আছে বলে আমি মনে করি না। তুমি যে সময় থেকে কাজ করছো বা তোমার যে বিস্তর রয়েছে পুরো অভিনয় জীবনের, এখন সেটা অনেকটা বদলে গেছে নতুনদের জন্য, তারা বিলাসিতাটা খুব সহজেই পায়। এই দিকটাকে তুমি কিভাবে দেখো? এগুলো আমি দেখি না, দেখি না মানে ইগনোর করি। যে যার মতো করে তার জীবনের ভাবনা আছে, চলন আছে, গতি আছে, তাকে তো আমি ওই বলে রোধ করতে পারবো না, যতক্ষণ না সে রিয়ালাইজ করবে। এই রিয়ালাইজেশনটাই তো হচ্ছে না এখন। সবটাই তো বাজার নির্ভর, ফলে মানুষও পণ্য হচ্ছে, বিকোচ্ছে নানাভাবে। কিন্তু সব জিনিসকেই বোধহয় কেনা যায় না। মায়া, মমতা, ভালোবাসা ওজন দরে কেনা যায়? যায় কি? যায় না। তাহলে ভেতরের যে ইনস্টিংক্টগুলো আছে সেই ইনস্টিংক্টকে কেউ এইটাকে কে কোন দিকে চালনা করবে এটা তার ব্যাপার। এতগুলো বছর বহরমপুর থেকে কলকাতায় আসে এবং কলকাতায় স্থায়ীভাবে না থেকে এতগুলো তো বছর কাটিয়ে ফেলে, ক্লান্তি আসে? শারীরিকভাবে একটু ক্লান্তি তো আসে, ওটা অস্বীকার করার তো উপায় নেই, কিন্তু মন তো মানে না। আর মন যদি মরে যায় সেটা অ্যাকচুয়ালি এক ধরনের তো ডেথ। তো শরীর থেকে কি হবে? ওই মৃত্যুটাকে শারীরিকভাবে বহন করা ছাড়া তো আর কোনো উপায় থাকে না। তো আমি সেইভাবে মরতে চাই না। আমার চিন্তন যতদিন থাকবে, শরীরটাকে যতদিন সেই ঠেলা দেবে ততদিন কাজ করব, না হলে বাড়িতে বসে বই পড়ব। আচ্ছা, এত বছর কলকাতায় আসছো, যখন শুরুর দিকটা থেকে কলকাতায় আসতে তখন খারাপ অভিজ্ঞতা হয়েছে? নানান মানুষের সাথে তো মিশেছি। এটা তো মানুষের জীবনে হয়, খারাপ অভিজ্ঞতা তো হবেই। এইগুলো বলা না, নিজেকে জাহির করা, আমি পারি না। হ্যাঁ, তো খারাপ অভিজ্ঞতা না থাকলে ভালোটা ধরবো কী করে? হ্যাঁ, তো খারাপ অভিজ্ঞতা তো প্রত্যেকের জীবনেই হয়, সে ওইটাকে ওভারকাম করেই তো ভালোটার দিকে যায়। আর যে যায় না তার কথা আমি বলতে পারবো, কিন্তু আমার তো লক্ষ্য, আমার গুরুজনেরা ওইটাই শিখিয়েছে যে কী করে অ্যাচিভ, ওই ভালোটা অ্যাচিভ করতে হবে, এবং ভালোটা দিয়ে সমাজে তোমার এক্সপ্রেশন তৈরি করতে হবে।
বোঝা গেল? এখন এই নাট্য জগৎ বা থিয়েটার এটার প্রচলন অনেক কমে গেছে, এখন অনেকেই থিয়েটারে আসেন না বা দেখে না। তো এই বিষয়টা নিয়ে তুমি কি বলে, যে মানে নাটক যাদের জীবিকা? এটা সমাজই ঠিক করে দেবে এক সময়। নাটক মরে না, কারণ নাটক হচ্ছে সব থেকে প্রাচীন বস্তু। মানুষ যতদিন থাকবে বেঁচে, সে তার এক্সপ্রেশন লাইভ, কারণ থিয়েটার ওটা ব্যাপারটা লাইভ। হ্যাঁ, এ চলবেই, একে মারা এত সোজা না। হ্যাঁ, মাটা তো পড়েই, সব যুগেই পড়েছে, এ যুগেও পড়ছে, আবার দাঁড়াবে, ঠিক দাঁড়াবে। সত্যকে অস্বীকার করে বেঁচে থাকা যায়নি, যায় না, যাবে না। ফলে সত্য মাথা চাড়া দেবেই। হ্যাঁ, ফলে ভালো থিয়েটার নিশ্চয়ই হবে, অনেক বেশি হবে। এবং সে সামাজিকভাবেই হবে। আক্ষেপ হয় কোনো কিছু নিয়ে, খারাপ লাগা রয়েছে? আক্ষেপ হতো যখন যৌবনে, তো অনেক কিছুই হয়, আক্ষেপ তো থাকেই। মানুষ আক্ষেপ না করলে ভালোটা খুঁজবে কী করে? সে আক্ষেপ তো থাকেই, এটা হলো না, ওটা হলো না, এটা পারলাম না, এটা হচ্ছে না, আজকে এইটা ভেবেছিলাম, এটাকে এইভাবে রূপ দেব, অনেক কিছুই হয়, হয় না। আর সবথেকে বড় কথা হচ্ছে, জীবন হচ্ছে অপূর্ণ। জীবন পূর্ণ হয়ে গেলে তো ঈশ্বর হয়ে যাবে। জীবন পূর্ণ নয়, আক্ষেপ থাকবেই। ওই মরার শেষ দিন পর্যন্ত আক্ষেপ থাকবে। আক্ষেপ আছে বলেই মানুষ এগিয়ে যাওয়ার সাহস করে, অনেক কিছু ভাবে, বিশ্বাস করে, কত কী বিশ্বাস করে, ওই কারণেই করে। আরও একটা কথা জিজ্ঞেস করা আছে, এই যে বহরমপুরে ফিরে যাও প্রত্যেক দিন, আসো, ডেলি প্যাসেঞ্জারি করো, পরিবার কি বলে? তারাও তো তোমায় নিয়ে বেশ চিন্তিত কি থাকে? আমার পরিবার থিয়েটারের পরিবার, ফলে জানে সেইভাবে, ফলে ওইটে অভ্যেস হয়ে গেছে, ও আর কিছু মনে হয় না। হ্যাঁ, গেলাম, ঠিক আছে, নিজের বিছানাটা পেলে খুব ভাল লাগে। মানে প্রাপ্তিগুলো নিয়ে ভাবো, অপ্রাপ্তিটা কিছুতেই ছুতে পারে না তোমাকে? না না, জীবনে প্রচুর পেয়েছি, প্রচুর প্রচুর। আমার যেটা, যেখান থেকে আমি উঠে এসে থিয়েটার করেছি, সিনেমা করছি, আমার পাওনা প্রচুর প্রচুর, আমি প্রচুর পেয়েছি। ফলে আর ওই আক্ষেপ টাক্ষেপ হয় না, যা পাচ্ছি ওইটাই আমার কাছে পজিটিভ। হ্যাঁ। তো শেষে তোমার দর্শকদের যে বলবে, তোমার যারা থিয়েটারের দর্শক এবং বড় পর্দার দর্শক? হ্যাঁ, সবাইকে বলবো ভালো থাকুন, অন্তত পাশের মানুষটার প্রতি যাতে সুস্থ থাকতে পারে, একটু যদি আপনার হাত বাড়িয়ে দেন, যে কোনোভাবে, যে কোনো অবস্থায়, এই প্রার্থনা করি, অন্তত মানুষ, একটা মানুষ আরেকটা মানুষের পাশে থাকবে এবং সুস্থতা কামনা করবে, সুন্দরভাবে থাকবে, এটাই আশা করি। আপনারাও ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ধন্যবাদ।